আপনারা শুনতে পাচ্ছেন অতি বামপন্থীরা যারা বলেছেন প্রকাশ্যে রাস্তায় রাষ্ট্র বিরোধিতা করছেন না রাষ্ট্রের সপক্ষে বলছেন। যে আপনারা অনেকেই বলবেন তারা সুস্থ অবস্থায় ছিলেন না, তারা গাঁজা খেয়েছিলেন। যারা এই রকম স্লোগান দিচ্ছেন তাদের একবার ভেবে দেখা উচিত। এই ছবিটা দেখে আপনারা ভাববেন না কিন্তু যে ছবিটা এইটুকু তোলা হয়েছে ভুল করে। পাহেলগামে প্যান্ট খুলে দেখেছে কারা হিন্দু, তারপর গুলি চালিয়েছে। ঠিক এদের দোসর পাকিস্তানে দাঁড়িয়ে সেখানকার নেতা নেত্রীরা বলছেন যে এত হিন্দু মারবো ভারতে যে কাঠ খুঁজে পাওয়া যাবে না পোড়ানোর জন্য। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এরাও নেশাচ্ছন্ন। সেই নেশাটা হচ্ছে ভয়ঙ্কর একটা মতবাদের। সরকারে কোন রাজনৈতিক দল আছে এটা গুরুত্বপূর্ণ নয়, এটা ভারত সরকার করছে, এটা আমাদের দেশ। এরা বামপন্থীদেরও এ দেশে আরো নিচু করছে। সুতরাং ভারত সরকার এই গোটা ঘটনা ঘটিয়েছে, ইতিহাসে পরবর্তীকালে একটা অধ্যায় তৈরি হবে। নমস্কার সহযোদ্ধা এবং সহনাগরিকরা, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রটা আমি উৎসর্গ করছি আমার সেই সমস্ত অতি বামপন্থী বন্ধুরা যারা কলকাতার রাস্তায় প্রকাশ্যে যারা চেঁচিয়ে বলছেন পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে কেন বোমা বর্ষণ হচ্ছেন, তারা প্রশ্ন করছেন। হ্যাঁ, আমরা জানি যে আপনারা অনেকেই বলবেন তারা সুস্থ অবস্থায় ছিলেন না, তারা গাঁজা খেয়েছিলেন। কিন্তু দেখুন, আমার কাছে এখনো পর্যন্ত প্রামাণ্য কোনো তথ্য আসেনি যে সেদিন প্রত্যেকে গাঁজা খেয়ে এই মিছিলটা করেছে। আমি ধরেই নিচ্ছি আমার অতি বামপন্থী বন্ধুরা তাদের চেতনা বুদ্ধি দিয়ে ভেবে চিন্তেই রাস্তায় নেমেছিলেন আর ওই স্লোগানগুলো দিচ্ছিলেন। আমি জানি না রাষ্ট্র বিরোধিতা করছেন না রাষ্ট্রের সপক্ষে বলছেন, নাকি দু পাতা বিদেশি বই পড়ে শুধু চেঁচিয়ে যাচ্ছেন লোক দেখানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু একটা কথা জেনে রাখুন যে এই অপারেশন সিঁদুর হঠাৎ আকাশ থেকে পড়েনি। এই অপারেশন সিঁদুরের পেছনে কিন্তু আমাদের সরকার অর্থাৎ ভারত সরকারের দীর্ঘ পরিশ্রম আছে। প্রচুর মানুষ আছেন বিনিদ্র রজনী যাপন করেছেন, প্রচুর মানুষ আছেন তারা দিন রাত এক করে অসীম সাহসের সঙ্গে লড়াই করেছেন। সুতরাং যারা এই রকম স্লোগান দিচ্ছেন তাদের একবার ভেবে দেখা উচিত। আর সেই জন্যে বন্ধুদের ভাবার জন্যে আজকে আমি ভাবলাম যে এই অপারেশন সিঁদুর এবং আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স কিভাবে আক্রমণ হানল, পুরো ঘটনাটা যতটুকু সম্ভব ছোট করে আপনাদের বলবো। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব হাউ ডিড ইন্ডিয়ান এয়ারফোর্স হিট পাক এবং অপারেশন সিঁদুর, অর্থাৎ অপারেশন সিঁদুর কিভাবে হয়েছিল খুব এক ঝলকে দেখে নেব। আমি প্রথমেই চলে যাচ্ছি সেই অভিশপ্ত দিনটা, অর্থাৎ 22 তারিখে পাহেলগামে যা হলো গোটা ভারতবাসী তো বটেই, গোটা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবাক হয়ে গেলেন, শোকস্তব্ধ হয়ে গেলেন। ঠিক তার পরের দিন অর্থাৎ এপ্রিল 2023-এ আপনারা দেখতে পাচ্ছেন যে এআইআর-এর পেজ আমরা নিয়েছি, আপনারা অশোক স্তম্ভ দেখতে পাচ্ছেন। প্রাইম মিনিস্টার মোদি কাটস শর্ট Saudi Arabia visit after Pahalgam terror attack, strategic ties strengthen with key agreement. এবং বলা হয় যে সেখানে বসেই সিদ্ধান্ত শুরু হয়ে গিয়েছিল। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এয়ারপোর্টে নামতেই ছিলেন অজিত দোভাল এবং ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। অর্থাৎ তিনি উড়ান থেকে নামতেই বিমান থেকে নামতেই শুরু হয়ে যায় মিটিং, সাক্ষাৎ। এক মুহূর্ত বিলম্ব করেনি ভারত সরকার। এবার চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। তারপর কি হলো? প্রাইম মিনিস্টার মোদি মিটস এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দোভাল, অজিত দোভাল, জয়শঙ্কর ফলোয়িং পাহেলগাম টেরর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদেশ সচিব বসে আছেন বিক্রম মিস্ত্রি, অজিত দোভাল বসে আছেন, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বসে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে বসে আছেন। সুতরাং শুরু হয়ে যায়, অর্থাৎ দিল্লিতে ফিরেই এটাই হচ্ছে সেই প্রথম বৈঠক। প্রাইম মিনিস্টার মোদি হোল্ডস আর্জেন্ট ব্রিফিং ইন দিল্লি আফটার টেরর অ্যাটাক ইন কাশ্মীর, পাহেলগাম।
এরপরের ছবিটা আরও স্পষ্ট হয়ে যায়। সেই ছবিটা আমরা সবাই দেখেছি, কারণ এটা একেবারে প্রকাশ্যে বিহারের জনসভায় আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে। আমরা একটু অবাক হয়ে গিয়েছিলাম যে এই জনসভাতে প্রধানমন্ত্রী গেলেন, দেশের এই অবস্থা, এবং এই জনসভাকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করলেন হুঁশিয়ারি দেওয়ার। কাদের হুঁশিয়ারি দিলেন? সেই সমস্ত সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিলেন। এক কথায় ইসলামিক সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিলেন। পাহেলগাম টেরর অ্যাটাক, প্রাইম মিনিস্টার মোদি's rare English address in Bihar, end of the earth, warning and message to the world. আসলে তিনি ইচ্ছে করে হিন্দিতে বলতে বলতে হঠাৎ ইংরেজিতে বললেন, যাতে গোটা পৃথিবী বুঝতে পারেন তিনি কি বলছেন। আসলে তিনি হুঁশিয়ারি দিলেন। The Prime Minister who spoke about Jammu and Kashmir attack in Hindi, অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিন্দিতেই বলছিলেন। তিনি হিন্দিতে বলছিলেন জম্মু কাশ্মীরের ঘটনা নিয়ে। সাডেনলি, হঠাৎ, সুইচ টু ইংলিশ অ্যান্ড ডিক্লেয়ার্ড, হঠাৎ তিনি ইংরেজিতে চলে গেলেন এবং ঘোষণা করলেন, টুডে ফ্রম দ্য সয়েল অফ বিহার, আজকে বিহারের মাটি থেকে, আমি বলছি, দিস ইজ টু দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীকে জানাচ্ছি, ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ইন্ডিয়া অর্থাৎ ভারত শনাক্ত করবে, ট্রেস করবে অ্যান্ড পানিশ এবং শাস্তি দেবে every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. পৃথিবীর যেখানে যাবে, পৃথিবীর একদম শেষ প্রান্তে গেলেও তাদের আমরা ট্র্যাক করব, শনাক্ত করব এবং তাদের শাস্তি দেব। কে ঘোষণা করলেন? ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিহারের মাটি থেকে। এরপর চলে আসি 30 তারিখের বৈঠকের পর। আমরা দেখলাম এই হচ্ছে সেই ঐতিহাসিক বৈঠক, যেই বৈঠক থেকে ঘোষণা হলো, কি ঘোষণা হলো? যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রাইম মিনিস্টার মোদি গিভস ফ্রি হ্যান্ড টু আর্মড ফোর্সেস টু রেসপন্ড টু পাহেলগাম টেরর অ্যাটাক। দ্য মোড, টার্গেটস and the timing of the response are left to the security forces. মোড অর্থাৎ কিভাবে, টার্গেট কাকে নিশানা করা হবে, কোন সময়, টাইমিং, এগুলো কে ঠিক করবে? ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো, পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হলো সিকিউরিটি ফোর্সকে। মিস্টার মোদি সেজ অ্যাট আ মিটিং অ্যাটেন্ডেড বাই ডিফেন্স মিনিস্টার, এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ অজিত দোভাল, এখানেই দেখতে পাচ্ছেন, এবং আমাদের সমস্ত চিফেরা রয়েছেন, অর্থাৎ আর্মি, এয়ারফোর্স এবং নেভি, অর্থাৎ এই যে 3 সার্ভিসের চিফ, তারা সেখানে রয়েছেন এবং সেই মিটিং চলছে। অবশ্যই সেখানে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মিটস ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, দেখতে পাচ্ছেন এখানে, এবং এনএসএ অজিত দোভাল, চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নেভি চিফ অ্যাডমিরাল Dinesh K. Tripathi, Air Force Chief Air Chief Marshal Amarpreet Singh, and Army Chief General Upendra Dwivedi during a meeting in New Delhi on April 29, 2025. অর্থাৎ শুরু হয়ে গেল পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ যে কথা বিহারে তিনি ঘোষণা করলেন তার কাজ শুরু হয়ে গেল। শুরু হয়েছে আরও আগে থেকেই, কিন্তু সলতে পাকানোর একদম চূড়ান্ত অবস্থা, অর্থাৎ তাদের ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো। 29শে এপ্রিল ইয়ন বলছে কি কি হয়েছে। প্রাইম মিনিস্টার মোদি হোল্ডস আ সিকিউরিটি মিট উইথ ডিফেন্স মিনিস্টার, এনএসএ, সিডিএস অ্যান্ড সার্ভিস চিফ, অর্থাৎ 3 সার্ভিসের চিফদের নেওয়া হলো। ফোর্সেস গিভেন আ ফ্রি হ্যান্ড অন রেসপন্স, মোড, টাইমিং, টার্গেটস। লেটার প্রাইম মিনিস্টার মোদি মিটস আরএসএস চিফ মোহন ভাগবত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ তার কারণ আমরা জানি যে গোটা ভারতবর্ষ কি ভাবছে, সিভিল সোসাইটি কি ভাবছে, অর্থাৎ নাগরিক সমাজ কি ভাবছে, এবং আরএসএস অর্থাৎ যাকে বলা হয় যার দর্শন বা মার্গদর্শন, যে মার্গদর্শনে বড় হয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাদের সঙ্গেও কথা বলে নিলেন। এবং এই মাত্র দুদিনে 7টি বৈঠক করেছিলেন, এবং সেখানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিট ছিল, যেটাকে বলা হয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ সিসিএস মিট ছিল সেকেন্ড টাইম, এবং এটা দ্বিতীয়বার মিটিং হয়েছে। আচ্ছা, সিসিপিএ মিট আপ নেক্সট টু ডিসকাস পলিটিক্যাল সিকিউরিটি রেসপন্স
আবার মিটিং হয়েছে রিভিউ ইকোনমিক ইম্প্যাক্ট, অর্থাৎ কী হবে, অর্থনীতিতে কী ইম্প্যাক্ট পড়বে, এবং ডে টু কনক্লুড উইথ আ ফুল ক্যাবিনেট মিটিং, এবং একটা পুরো ক্যাবিনেট মিটিং হয়েছে। অর্থাৎ একের পর এক মিটিং হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি, সমস্ত ছবি দেখানো সম্ভব নয় কারণ এখানে মাত্র 7টি ছবি আছে, কিন্তু জানা যাচ্ছে যে 40টারও বেশি বৈঠক হয়েছিল অপারেশন সিঁদুরের আগে। এখানে প্রত্যেকটা ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন প্রত্যেকটা মিটিংয়ে, এবং সেই মিটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, এবং এই মিটিংগুলোতে পৌরোহিত্য করেন, অর্থাৎ সেখানে প্রধানমন্ত্রী নিজে মিটিং করেন। 7টি ছবি দেওয়া হয়েছে, শোনা যাচ্ছে 40টারও বেশি মিটিং হয়েছে, বিভিন্ন পর্যায়ে মিটিং হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ যদি সংঘর্ষ গড়ায়, অর্থাৎ অপারেশন সিঁদুর তখন কিন্তু স্থির হয়ে গিয়েছিল, এবং এই অপারেশন সিঁদুর কী হবে তার ফোকাস বা লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল, তার ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব কি পড়তে পারে, দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে, আমাদের নিরাপত্তায়, দেশের সহনাগরিকদের নিরাপত্তায়, এবং অবশ্যই বিমান চলাচল থেকে অসামরিক বিমান চলাচল অথবা আমাদের জলপথে কি হবে, এবং সমস্ত কিছু কূটনৈতিক বিদেশ নীতি সব কিছুর প্রভাব নিয়ে একেবারে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়। এবং তারপরেই সেই দিন আসে, অর্থাৎ অনেক ভেবেচিন্তে কিন্তু ভারত সরকার অপারেশন সিঁদুর করল। এরপর চলে আসি গোটা সংঘর্ষে ভারত পাকিস্তানের, আমরা জানি যে 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করলো, এবং তার পাশাপাশি পাকিস্তান হামলা চালিয়েছে কিন্তু সাধারণ নাগরিকদের, এবং সেখানে খুব সুন্দরভাবে আমরা জানি প্রেস রিলিজ দিয়েছিল, আমরা সবাই পড়েছি, অপারেশন সিঁদুর, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ক্যারিড আউট প্রিসিশন স্ট্রাইক অ্যাট টেররিস্ট ক্যাম্প। আমরা কিন্তু বেছে বেছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, আরও পরিষ্কার বললে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের বিরুদ্ধে আমরা আক্রমণ ঘোষণা করি, আমরা সংঘর্ষে যাই, আমরা তাদেরকে অবশ্যই 9টি জঙ্গি ঘাঁটি, ইসলামিক সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করি, এবং তার পরিবর্তে পাকিস্তান সেদিন রাত থেকেই কাপুরুষের মতো আমাদের সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষ, কোথাও মন্দির, কোথাও বিশ্ববিদ্যালয়, কোথাও বিমানবন্দর, সেখানে আঘাত হানার চেষ্টা করে, যদিও আমরা প্রত্যাঘাত দিই। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ জায়গায়, যে আমরা ততক্ষণে জেনে গেছি পাকিস্তানস 11 এয়ার বেসেস, 9 টেরর ক্যাম্পস, হোয়াট ডিড ইন্ডিয়া অ্যাচিভ উইথ দ্য অপারেশন সিঁদুর। যে প্রশ্নটা এখন সবার মুখে, যে এখন সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে কি পেলাম, আমরা এই অপারেশন সিঁদুর থেকে কি পেলাম। পাকিস্তান অ্যাটাকড মেডিকেল সেন্টার, স্কুল প্রেমিসেস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া। Pakistan resorted to air instructions using drones and firing with heavy caliber weapons along with line of control, said the defense officials. অর্থাৎ আমরা যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, সেইখানে আমরা কি দেখলাম, সেখানে পাকিস্তানের যুদ্ধটা কিন্তু আমাদের সাধারণ মানুষ, সিভিলিয়ানদের, যেমন বারবার করেই বলা হচ্ছে যে তারা কোথায় কোথায় করেছে, মেডিকেল সেন্টার, স্কুল প্রেমিসেস, মন্দির, বিশ্ববিদ্যালয়, এসবে তারা কিন্তু করেছে। সুতরাং আপনারা স্পষ্টতই বুঝতে পাচ্ছেন আসলে কাপুরুষোচিত আক্রমণ করেছে। এইবার চলে আসি ভেতরের আরও একটি গোপন ব্যাপারে, যে এই আক্রমণের সময়টা কখন, মানে এই যে আমরা আক্রমণ করব, আমরা সংঘর্ষ, আমাদের যে লড়াই, সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে 9টি জঙ্গি, 21টা তালিকার মধ্যে বেছে নেওয়া হলো 9টি টার্গেট অর্থাৎ নিশানা। আমরা সেই 9টি জায়গায় যেখানে সন্ত্রাসবাদের আঁতুর ঘর, সেখানে আমরা আক্রমণ হারাবো। এবার প্রশ্ন হচ্ছে কখন এটা ঠিক হলো, জানাবো, এবং সঙ্গে সঙ্গে আমি পরের স্লাইডে দেখাবো যে প্রাইম মিনিস্টার মোদিস ইমার্জেন্সি ওয়ার রুম মিট ইন প্রোগ্রেস, ডিসিসিভ স্ট্রাইক অন টেরর লুমস, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, এবং ইচ্ছে করে আর অন্যদের দেখা যাচ্ছে না। মানে এই ছবিটা দেখে আপনারা ভাববেন না কিন্তু যে ছবিটা এইটুকু তোলা হয়েছে ভুল করে। যারা সেখানে ফটোগ্রাফার থাকে তাদের পেশাদার দক্ষতা, তাদের পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। আসলে এখানে যারা যারা ছিলেন আর তাদের আমরা দেখাতে চাই না। তার মধ্যে কে কে থাকতে পারেন, খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন।
যে যাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, যাদের আমরা চোখে দেখতে পারি না, যারা রয়ের প্রধান, তারা সব ছিলেন। আর যারা যারা ছিলেন, এগুলো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, এই নিয়ে আলোচনা করব না। কিন্তু এই ওয়ার রুম অত্যন্ত গোপনে আলোচনা হয়েছে এবং একটা বলা হচ্ছে যে এই অপারেশনের জন্যে যে ওয়ার রুমের ব্যবস্থা ছিল সেটাও চরম গোপনীয়তা ঠিক করা হয়েছে কোথায় হবে, যাতে কেউ না জানতে পারে। এই রুমটার কথা সবাই জানেন না, যেটা ওয়ার রুম। সেই রুমে একের পর এক বৈঠক এবং একেবারে শেষ মুহূর্তে ঠিক হয় সময়টা, অর্থাৎ মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ অনেক আগে থেকে কিন্তু সময় বলা হয়নি, সবাই তখন কিন্তু অ্যালার্ট রয়েছে। আপনাদের আগেও বলেছি 1971 সালের পর এই প্রথম ট্রাই সার্ভিস, অর্থাৎ আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, আমাদের অবশ্যই স্থলবাহিনী, সবাই তখন একেবারে এক পায়ে খাড়া, বললেই তারা ছুটে যাবে এবং অসাধারণ ক্যালিব্রেটেড করছে তিনটে আমাদের সার্ভিস, অর্থাৎ নেভি, এয়ার এবং অবশ্যই মানে এক কথায় বলতে গেলে জলে, স্থলে, অন্তরিক্ষে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো সময়টা, অর্থাৎ টাইমিংটা একেবারে শেষ মুহূর্তে। সুতরাং বুঝতে পাচ্ছেন কি চরম গোপনীয়তা, মানে ওয়ার রুমের যে গোপনীয়তা, কোথায় ওয়ার রুম কেউ জানে না, এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছেন তাদের ছবিও দেখানো হচ্ছে না, এবং সময়টাও সিদ্ধান্ত জানানো হয়েছে একেবারে শেষ মুহূর্তে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সঙ্গে সঙ্গে ওই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের জঙ্গি নটা ঘাঁটি নিমেষে চোখের পলকে গুড়িয়ে দিয়েছি আমরা। এইভাবেই কিন্তু অসম্ভব গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। এরপর চলে আসি এই গোটা ঘটনা থেকে কি পেলাম। পাকিস্তান কি শিক্ষা পেল? শিক্ষা তো পেয়েছে। এবার চলে আসছি পাকিস্তানস অ্যাপিল টু ইন্ডিয়া, রিথিঙ্ক সাসপেনশন অফ ইন্ডাস ওয়াটার ট্রিটি। আমরা এই ইন্ডাস ওয়াটার ট্রিটি, অর্থাৎ আমাদের যে ইন্ডাস ওয়াটার চুক্তি ছিল, সেটা আমরা সাসপেন্ড করে দিয়েছিলাম, অর্থাৎ আমরা সেটাকে একেবারে রদ করে দিয়েছিলাম। এইবার কি হয়েছে? এইবার আমি বলি না, এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। তখন চিঠি লেখেনি, তখন মুখে বড় বড় কথা যে ভারতবর্ষে এত হিন্দু মারব। মানে দেখুন, পাহেলগামে প্যান্ট খুলে দেখেছে কারা হিন্দু, তারপর গুলি চালিয়েছে। ঠিক এদের দোসর পাকিস্তানে দাঁড়িয়ে সেখানকার নেতা নেত্রীরা বলছেন যে এত হিন্দু মারব ভারতে যে কাঠ খুঁজে পাওয়া যাবে না পোড়ানোর জন্য। এই যে যারা বড় বড় কথা বলছেন কলকাতায় বসে রাস্তায় বলছেন কেন পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে বোমা বর্ষণ হবে, তাদের বলে রাখি যে আপনারা দেখুন, প্যান্ট খুলে যখন পরীক্ষা হচ্ছে হিন্দু নাকি, আবার ওখানকার যোগসূত্রগুলো বুঝুন। যখন সন্ত্রাসবাদীরা, ইসলামিক সন্ত্রাসবাদীরা যখন এই ঘটনা ঘটাচ্ছে, প্যান্ট খুলে দেখছে হিন্দু নাকি, আর অন্যদিকে তাদের রাজনীতিবিদরা বলছে এত হিন্দু মারব যে ভারত কাঠ পাবে না পোড়ানোর জন্য। কোথায় গেল সেই বড় বড় কথাগুলো কোথায় গেল? আরেকজনের কথা কিছুক্ষণের মধ্যেই বলবো, তার আগে একবার এই চিঠিটা পড়িয়ে নিই। In a letter by Secretary of Pakistani Ministry of Water Resources, সৈয়দ আলী মুর্তাজা, কে সৈয়দ আলী মুর্তাজা? তিনি হচ্ছেন সেক্রেটারি পাকিস্তানের মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ জলসম্পদের। কাকে লিখছেন? টু ইন্ডিয়াস জলশক্তি মিনিস্ট্রি সেক্রেটারি দেবশ্রী মুখার্জিকে লিখছেন। তিনি হচ্ছেন এই মুহূর্তে জলশক্তি মিনিস্ট্রির সেক্রেটারি। দ্য টোন অফ দ্য লেটার ইজ হাউএভার not completely placatory, with Pakistan calling India's decision unilateral and illegal. মানে ইউনিল্যাটারাল মানে একচক্ষু এবং বেআইনি। আমরা নাকি এই জল চুক্তিটা করেছি, এটাকে বলছে একচক্ষু এবং বেআইনি। Equivalent to an attack on the people of Pakistan and its economy. বলছে এই যে জল চুক্তিটা, অর্থাৎ ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে আমরা যে বন্ধ করেছি, রদ করেছি, এই রদটার সঙ্গে কার মিল ঘটাচ্ছে? বলছে এটা নাকি ইকুইভ্যালেন্ট টু অ্যান অ্যাটাক অন দ্য পিপল অফ পাকিস্তান অ্যান্ড ইটস ইকোনমি। অর্থাৎ পাকিস্তানের মানুষের বিরুদ্ধে নাকি এই গোটা ঘটনাটা যুদ্ধের মতোই পাকিস্তানের মানুষের বিরুদ্ধে, অর্থাৎ জনবিরোধী, এবং তাদের ইকোনমির ওপর চাপ পড়বে, অর্থনীতির ওপর চাপ পড়বে। সুতরাং আজ বাদে কাল আমাদের অতি বামপন্থী বন্ধুরা, আপনারা মিছিল বার করে ফেলুন
একেবারে শহীদ মিনার থেকে সল্টলেক স্টেডিয়াম দেখি কত ধক আছে, একটা মিছিল বার করুন না যে পাকিস্তানে কেন জল বন্ধ, জবাব চাই, জবাব দাও। দেখতে চাই সেই মুখগুলো একবার। সামাজিক মাধ্যমে বড় ভালো লাগে জানেন তো যখন সেই মুখগুলো দেখি। সুতরাং আমি এবার চলে আসছি, আসলে এই সমস্ত মানুষগুলো, আমি আবার বলছি, আমি কিন্তু আপনাদের মতো বলতে পারবো না যে এরা নেশাচ্ছন্ন বা গাঁজা খেয়েছেন, কারণ নার্কোটিক্সের কোনো রিপোর্ট পাইনি, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কোনো কিছু বার করেনি। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এরাও নেশাচ্ছন্ন। সেই নেশাটা হচ্ছে ভয়ঙ্কর একটা মতবাদের। অতি বামপন্থা এদের গোটা শরীরে, গোটা মস্তিষ্কে, গোটা চেতনায় ক্যান্সারের মতো জুড়ে রয়েছে। এরা বামপন্থীদেরও এ দেশে আরও নিচু করছে। অর্থাৎ যারা এসব মতবাদের কথা বলেন তারা সেই মতবাদটা হয় পড়েননি বা বোঝেন না, বা জেনে বুঝে সেই মতবাদেরও ক্ষতি করছেন। আবার চলে আসি, ব্লাড উইল ফ্লো ইফ ইন্ডিয়া স্টপস রিভার ওয়াটার। আপনারা শুনতে পাচ্ছেন অতি বামপন্থীরা যারা বলেছেন প্রকাশ্যে রাস্তায়, আপনারা বলছেন যে কেন বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে বোমা বর্ষণ করা হচ্ছে। আপনারা দেখুন কি বলছেন, কে বলছেন? আপনাদেরই মতো মৌলবাদী চিন্তাধারার লোকজন। এই যে ঠাকুরদা, মা, পরিবারের অন্যরা, রাজনীতি করলে রাজনীতিবিদ হওয়া যায় না, সে কি বলছে? ব্লাড উইল ফ্লো ইফ ইন্ডিয়া স্টপস রিভার ওয়াটার, থ্রেটেন্স বিলওয়াল ভুট্টো। দ্য ইন্ডাস ইজ আওয়ার্স অ্যান্ড উইল রিমেইন আওয়ার্স। ইন্ডাস আমাদের এবং আমাদের থাকবে, এটা আমাদের ছিল এবং আমাদের থাকবে। ইদার আওয়ার ওয়াটার উইল ফ্লো থ্রু ইট, এখান দিয়ে জল বইবে, অর দেয়ার ব্লাড। এখানে দেয়ার ব্লাড মানে ইন্ডিয়ান ব্লাডের কথা বলছে। কে বলছেন? পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ওয়াজ কোটেড অ্যাজ সেইং। কে বার করেছে? দ্য হিন্দু। এবার চলে আসি, অর্থাৎ জল না পেলে ভারতীয়দের রক্ত বইবে। আমার প্রশ্ন এই অতি বামপন্থী বন্ধুদের, যারা কলকাতার রাস্তায় বেরোন, ধক থাকলে, দম থাকলে একটা মিছিল বার করুন। আমি দেখতে চাই সেই মিছিল। আমি নিজে কভার করতে যাব যে শহীদ মিনার থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত, যে পাকিস্তানের জল চুক্তি, জল দিতে হবে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে বোমা বর্ষণ করা হলো কেন, জবাব চাই, জবাব দাও। একবার দেখতে চাই। গোটা বাংলার মানুষ না সেদিন ছুটে আসবে। একটু আগে থেকে বিজ্ঞাপন দেবেন, একটু আপনাদের সামাজিক মাধ্যমে বলবেন আমরা মিছিলে বার হচ্ছি, প্রচুর মানুষ আপনাদের দেখতে চায়। গরমকালে মানুষ চিড়িয়াখানায় যাচ্ছে না, আমার মনে হয় কলকাতা শহরে এই চলন্ত চিড়িয়াখানা অর্থাৎ আপনাদের মিছিলকে মানুষ ভালোভাবে নেবে। বরং আমাদের অতি বামপন্থী বন্ধুরা, তারা যদি সত্যি বুঝতো, তারা সত্যি যদি পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি তাদের যদি দরদ থাকতো, যদি তারা সাচ্চা বামপন্থী হতো, তাহলে পাকিস্তানের মানুষকে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে সন্ত্রাসবাদের সাথ তোমরা দিও না। আসলে এই ধরনের পাকিস্তানের জনবিরোধী, শান্তি বিরোধী এই ধরনের ক্রিয়াকলাপ তোমাদের ক্ষতি করছে, এটা তাহলে বোঝাতো। আসলে এই গোটা সংঘর্ষে বা যুদ্ধে যাই বলুন না কেন, অপারেশন সিঁদুরে একটা কথা পাকিস্তান বুঝে গেছে যে পাকিস্তানের যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। এটা পাকিস্তানও বুঝতে পারছে, শুধু বুঝতে পারছে না আমাদের অতি বামপন্থী বন্ধুরা। কি লিখছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস? From destroyed military sites to jets shot down, Pakistan's losses during the Indo-Pak conflict. During the recent press briefing, Indian officials revealed that Pakistan suffered losses amid escalating cross-border hospitality. কি হয়েছে? আসলে ক্ষতি তো পাকিস্তানেরই হয়েছে। অপারেশন সিঁদুর হিট পাক বেস টেরর ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এটা আমার মনে হয় পাকিস্তানের কল্যাণ হয়েছে। তার কারণ এইটা পাকিস্তানের মানুষের সুবিধা হয়েছে। যত আমরা সন্ত্রাসবাদীদের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো ধ্বংস করব, তত পাকিস্তান সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত হবে। দ্বিতীয়, পাকিস্তানি জেটস শটডাউন, এগুলো কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের খরচায় তৈরি, এটাও তাদের ক্ষতি হয়েছে। পাকিস্তান মিলিটারি সাইটস ডেস্ট্রয়েড। সত্যি কথা বলতে গেলে
পাকিস্তানের মিলিটারি সাইটসে আমরা কখনোই আক্রমণ চালাইনি, কিন্তু যেহেতু উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের সেনার ইউনিফর্ম বা উর্দি পরে রয়েছে, সেই জন্য আমাদের বাধ্য হয়ে ডিস্ট্রয় করে দিতে হয়েছে। পাকিস্তান এয়ারফিল্ডস টার্গেটেড, পাকিস্তানের এয়ারফিল্ডগুলো টার্গেট করা হয়েছে। পাকিস্তান গভর্নমেন্ট আস্ক ফর লোনস, সেস অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড। প্রথমে লোন চাইলো, ঋণ চাইলো, পরে বলল যে তাদের নাকি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মানে কত আর নিচে নামবে। এক কথায় বলতে গেলে আসল ক্ষতি হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের, ক্ষতি হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর। আর 9টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি জঙ্গিদের, 21টা রয়েছে, সেটাও করব। পাকিস্তানের সুর এখন নরম হয়েছে। দেখতেই তো পেলেন যে সেখানকার জল দফতরের অর্থাৎ জল সম্পদ দফতরে তাদের যে দফতর, তাদের সেক্রেটারি, আমাদের সেক্রেটারি জলশক্তি মিনিস্ট্রি দেবশ্রী মুখার্জি যিনি সেক্রেটারি, তাকে চিঠি লিখছেন। হ্যাঁ, চিঠিতে তো লিখবেই তারা অন্যায় হচ্ছে, একচক্ষু, বেআইনি এসব লিখবে। আসলে এতদিন বাদে টনক নড়েছে যে না, বন্দুকের নল ক্ষমতার উৎস নয়, সেই জন্য চিঠি লিখতে বাধ্য হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বসার জন্য ঘুরঘুর করছে, ইতিমধ্যেই সুনরম হয়ে গেছে। কিন্তু আমরাও বলে দিয়েছি আমরা বসবো, তবে ওই সন্ত্রাসবাদীগুলোকে আগে প্রত্যার্পণ করতে হবে, ভারতের হাতে দিতে হবে। আমরা বসবো পিওকে নিয়ে, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। সুতরাং ভারত তার শক্ত জায়গায় আছেন। সুতরাং যারা বলছেন না, যারা এইরকমভাবে এটা গণতান্ত্রিক পরিবেশ বলেই সম্ভব, এই সমস্ত অতি বামপন্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে যেসব স্লোগান দিচ্ছেন, তাদের জানা উচিত যে সরকারে কোন রাজনৈতিক দল আছে এটা গুরুত্বপূর্ণ নয়, এটা ভারত সরকার করছে, এটা আমাদের দেশ। এবং রাস্তায় যারা এই সমস্ত স্লোগান দিচ্ছেন তাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন দলের যারা বিরোধী নেতা আছেন, সেটা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হতে পারে, সেটা অন্যান্য পার্টি হতে পারে যারা সংসদে রয়েছে, যারা অন্য রাজ্য সরকারে রয়েছে, কেউ একবারও মুখ খোলেনি। কোন স্পর্ধায়, কোন নেশাচ্ছন্নতায় আপনারা এভাবে কথা বলছেন? আমার মনে হয় এই গোটা সিন্দুর অপারেশন যদি আপনারা খুব ভালোভাবে খতিয়ে দেখেন, তাহলে বোধহয় এত সহজে এইভাবে বলতে পারবেন না। সুতরাং ভারত সরকার এই গোটা ঘটনা ঘটিয়েছে, ইতিহাসে পরবর্তীকালে একটা অধ্যায় তৈরি হবে। অপারেশন সিঁদুর বলে ইতিমধ্যেই 12 জন বিখ্যাত সাংবাদিক, লেখক, সমাজশাস্ত্র বিশেষজ্ঞ বই লিখতে শুরু করেছে। ইতিমধ্যে ডকুমেন্টারি শুরু হয়ে গেছে। আজ থেকে 5 বছর বাদে নিশ্চয়ই বলিউড ছবিও হবে বা দক্ষিণ ভারতীয় কোনো ছবি হবে। কিন্তু এখন অনেক তথ্য আমাদের জানা বাকি। আমরা শুধুমাত্র 15 থেকে 20% তথ্য আমরা জানি, বাদবাকিগুলো জানলেও কেউ বলবে না, তার কারণ দেশের নিরাপত্তা সবার আগে। সুতরাং একটা অধ্যায় আমরা দেখলাম আজকে, শুধুমাত্র তার প্রাথমিক একটা ধারণা দিলাম। আমরা জানি যে ইতিহাস প্রতিদিন রচিত হয় এবং সেই ইতিহাস সবসময় সত্যনিষ্ঠ এবং সত্য কথাই বলে, এবং কালের নিয়মে, মহাকালের নিয়মে সত্যগুলোই লিপিবদ্ধ হয়, সেটা হবে। তবে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।